এসপি সাহেব বলতেছে পুলিশকে যে তুমি লাঠিচার্জ করো, ওই কনস্টেবলের বাপের ক্ষমতা আছে লাঠিচার্জ না করার? আছে ভাই বলেন? নাই তো। এখন ওই কনস্টেবল মারা গেল, আপনি ডিক্লেয়ার করে দিলেন যে এটা কোনো বিচার হবে না। ডিক্লেয়ার তো আপনি করছেন, বিচার হবে না কোনো, ইন্ডিমিনি দিয়ে দিয়েছেন আপনি। ওই কনস্টেবল 5 থেকে 8 অগস্টের সময়, হ্যাঁ, ওই কনস্টেবলের বাচ্চা কাচ্চা নাই, ওদের সংসার নাই। ওই কনস্টেবলের মৃত্যুর ফলে তার ফ্যামিলির যে অবস্থাটা দাঁড়াইছে, সেই ফ্যামিলিকে আপনার দেশের নাগরিক না, তার প্রতি এই রাষ্ট্রের কোনো দায়িত্ব নাই? দায়িত্ব আপনি পালন করছেন। আমার ফ্যামিলিতে যদি এটা হত্যা হয়, কারণ আমার ভাই হত্যা হলো, আমি বিচার করলাম যে আমি এটা বিচার চাই, বিচার হলো, খুনিকে ধরা হলো, খুনিকে ফাঁসি দেওয়া হলো, আমার ভাই ফেরত আসবে? আসবে না কিন্তু। তাও আমি বিচারটা চাই কেন? আমি জানি আমি ভাইকে ফেরত পাবো না, তাও আমি বিচারটা চাই কেন? মানসিক শান্তির জন্য। মানসিক শান্তির জন্য, এই ঘটনাটা আবার রিপিট না হয় সেই জন্য চাই। এই তো চাই বলেছে এটাই। তাহলে ওই পুলিশ কর্মকর্তা ও তো অর্ডার ফলো করছে রে ভাই। এখন তার সহকর্মীর কাছে আপনি বলতেছেন যে তোমার সহকর্মী যে মারা গেছে তার কোনো বিচার আমরা করবো না, তুমি আসো আমার সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করো, করবে? আপনি মানবিক, ওদের মানুষ হিসেবে রবট তো না, মানুষ তো একটা না। তার সঙ্গে গতকালকে একসঙ্গে বসে তারা খাওয়া দাওয়া করছে, একসঙ্গে বসে লেফট রাইট করছে। সে কমান্ডারের অর্ডার ফলো করতে যেয়ে সে মারা গেছে, অথবা সে কিছুই করে নাই, আরেকজন গুলি করছে, ওরা পাল্টা মারছে, এর গায়ে লেগে মরে গেছে। কিন্তু তার এই মৃত্যুর কোনো বিচার তো হবে না, কোনো ক্ষতিপূরণ হবে না, তার ফ্যামিলির কেউ কোনো মানে ক্ষতিপূরণ পাবে না, তার ফ্যামিলি রাস্তায় ফ্যাফে করে ঘুরবে, আর তার সহকর্মীকে আপনি বলবেন তুমি তোমার পূর্ণ উদ্যমে আসো, আমরা কাজ করি, করবে? করবে? এটা করা সম্ভব? তাহলে পুলিশকে যতক্ষণ পর্যন্ত আপনি মোটিভেটেড না করতে পারবেন, ততক্ষণ পর্যন্ত এই পুলিশের কাছ থেকে সার্ভিস পাবেন না। এখন আপনি বলেন তাহলে পুলিশটা এটা হবে না, সব পুলিশ বাদ দেন। তো সব পুলিশ বাদ দেন আপনি, সে বাস্তবতা আপনার আছে, পারলে বাদ দেন। বাদ দিয়ে আপনি সব পুলিশ কোথা থেকে নেবেন? ভাই, দেশ চলছে কমন সেন্সের উপর, দেশ চলছে অ্যাডহক ভিত্তিতে। কয়েকদিন আগে দেখেন না আমাদের কমিশনার সাহেব বলছে কিছু সাহায্যকারী পুলিশ নেবে। সাহায্যকারী পুলিশটা কারা? গেলি সিকিউরিটি গার্ড। আপনি বন্ধু বান্ধব আত্মীয় ধরে নিয়ে আসবেন যে তুমি পুরো বেতন পাবা, তোমার অ্যারেস্ট করার ক্ষমতা আছে, তোমাকে ওইটা করার ক্ষমতা, সব ক্ষমতা আপনি দিয়ে দিচ্ছেন। আচ্ছা, একজন ছিনতাই করে দৌড় দিল, তাকে তো দৌড়ে ধরতে হবে। এই লোক দৌড় জানে যারা আপনি নিয়ে আসতেছেন? তো দৌড় দিতে পারবো না, এর কোনো ট্রেনিং আছে? নাই তো, তাকে আপনি নিয়োগ দিয়ে দিলেন। এবং আমাদের কমিশনার সাহেব বলেন ওনার নাকি এটার নিয়োগ দেওয়ার এখতিয়ার আছে, এখতিয়ার আপনি প্রয়োগ করলেন। বুঝলাম ভাই, তাহলে আপনি এই কাজটা আপনি তো আনসার নিয়ে এসে করতে পারতেন। আনসারে তো অন্তত দৌড় দেওয়ার দক্ষতাটা আছে, আনসার তো অন্তত আরো অনেক প্রশিক্ষণ আছে। তাহলে এগুলি কেন হচ্ছে? এগুলি চলছে কমন সেন্স দিয়া। কমন সেন্স গুরুত্বপূর্ণ জিনিস, কিন্তু আমি কিন্তু বলি কমন সেন্স কিন্তু খুব গুরুত্বপূর্ণ জিনিস। কিন্তু একটা কথা মাথায় রাখবেন যে কমন সেন্স দিয়ে না বড় কাজ হয় না। আপনি কমন সেন্স বলছেন, কিন্তু বিভিন্ন স্টেপস গত 7 মাসে যা নেওয়া হয়েছে পুলিশ সংক্রান্ত, এগুলো কি এক ধরনের এক্সপেরিমেন্ট? এগুলো এক্সপেরিমেন্ট না, এগুলো ওনারা এইটুকুই পারেন। যারা নিয়েছেন এই স্টেপগুলি দিয়া, আপনি যে লোকগুলি স্টেপগুলি গ্রহণ করেছেন তাদের দক্ষতাকে বিচার করবেন আপনি, যে ওনারা আসলে এইটাই পারে, এইটাই ওনাদের যোগ্যতা, এইটুকুই ওনাদের যোগ্যতা, এবং এটাই পারে। আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী, আপনি কি মনে করেন স্বরাষ্ট্রমন্ত্রী দেশের আইন শৃঙ্খলা নিয়ে চিন্তিত না? চিন্তিত, উনি বিরাট চিন্তিত, কিন্তু ওনার চিন্তার ফল হলো এইটুক, উনি এইটুকুই পারেন, আর পারেন না রে ভাই। এখন যে যা পারেন, ধরেন আপনি আমাকে বললেন যে এখান থেকে জাম্প করো, আমি কতটুকু জাম্প করে যাইতে পারবো? রিপন ভাই হয়তো নিয়মিত ব্যায়াম ট্যায়াম করে, উনি যা যাবেন আমি তার অর্ধেক যাইতে পারবো না, ধরেন আমি পারলাম না। এখন আপনি তো আমাকে বলেন যে তুমি যাও, তোমাকে 1 কোটি টাকা দেবো, 1 কোটি টাকা, আপনি 100 কোটি টাকা দেন। আমাদের দৌড় দেওয়া ওরা পলিটিক্যাল লোক দৌড়াদৌড়ি করছে, এখন আমাকে তো আপনি 1 কোটি টাকা 100 কোটি টাকাও দেন। আমার সক্ষমতা হলো 7 ফিট, ওই টাকা দিয়ে কি আপনি আমাকে 14 ফিট নেওয়াতে পারবেন ভাই? পারবেন না তো। উনি পারবেন। সঠিক লোক নির্বাচনটা এতক্ষণে আসছেন পয়েন্টে, ঠিক লোকটাকে ঠিক জায়গায় বসানো হয়নি, এবং এটা আমাদের প্রধান উপদেষ্টা স্বীকারও করছেন। উনি কিন্তু স্বীকার করেছেন আমরা তো এই কাজের লোক না। শুনেন, প্রধান উপদেষ্টার কিছু কিছু জায়গায় আমি বুঝি না, মানে উনি বলছেন যে আমি এই কাজের লোক না, ভালো কথা,
আমাকে ওরা আনছে, এটুকু ভালো কথা। ওনার একটা জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে গ্রহণযোগ্যতা আছে, এটাও ভালো কথা। খারাপ কথা কোন না জানেন, যখন নাকি কেউ বোঝে যে আমি এই কাজটার জন্য অ্যাপ্রোপ্রিয়েট পারসন না, অথচ আমাকে দায়িত্বটা নিতে হবে কারণ আমার গ্রহণযোগ্যতা ভালো, তখন তার প্রথম কাজটা কি জানেন? প্রথম কাজটা হলো আমার আশেপাশে এমন এমন যোগ্য লোককে আমি নিয়ে আসবো যে আমি যে কিছু জানি না এটা যেন কেউ বুঝতেই না পারে। সমস্ত যোগ্য লোক আমার কাজটা করে দেবে, আমি মাঝখানে বসে থাকবো। এটা হলো গিয়ে মূল কথা। আমি একটা এক্সাম্পল দিয়ে বলি, রিপন ভাই কীভাবে নেবেন আমি যাই না। বলেন। রিপন ভাইয়ের নেত্রী বেগম খালেদা জিয়া ছিলেন তো গৃহবধূ, গৃহবধূ না, 91-এ কী হলো, দেশের প্রেসিডেন্ট হয়ে গেলেন, প্রাইম মিনিস্টার হয়ে গেলেন। উনি বিশাল জ্ঞান অর্জন করে আসছিলেন তা কিন্তু না, খেয়াল করেন, ওনার কিন্তু রাষ্ট্র পরিচালনার কোনো অভিজ্ঞতা ছিল না, কিন্তু উনি একটা বেসিক কাজ করছিলেন। ওনার আশেপাশে সব এক্সপার্ট লোকগুলিকে উনি নিয়ে বসছিলেন। এত এক্সপার্ট লোক নিয়ে বসছিলেন, উনি যে কিছু জানেন না অথবা উনি যেগুলি এক্সপার্ট না এটা কেউ বুঝতেই পারে নাই। 5 বছর চলে গেছে, 5 বছরে দেখে দেখে অনেক কিছু শিখা ফেলেছেন। ভাই এইটা হলো সিস্টেম। ওই সময় সবাই কিন্তু বলতো যে খালেদা জিয়া তো কথা কম বলেন, তো ওনার তো কথা বলার দরকার পড়তো না, উনি তো এই লোকগুলিকে দিয়ে কাজ করাইতেন। তো আপনি জানেন না, ঠিক আছে, রাজা মশাই জানে না, কিন্তু রাজা মশাই ওনার যে উজির নাজির নিয়োগ করছে এইগুলি জানে, তারা কাজটা করে, ওনার না জানাটা আর প্রকাশিত হয় না। তার মধ্যে উনি শিখে ফেলেন নিজে করা। উনি এইবার করছেন কি, উনিও জানেন না, কতগুলি আনারি লোককে নিয়ে বসছেন। আবার উনি আবার বলেন যে আমি তো ঠিক মতো জানি না, কিন্তু ওনাদেরকে আমি কিভাবে সমালোচনা করব? না, এখন সেই ব্যর্থতা আপনি স্বীকার করার পরে কি করণীয় সেই প্রশ্ন কিন্তু উঠছে। আমরা এই আলোচনায় ফিরে আসবো রিপন ভাইয়ের কাছে, ছোট্ট একটা বিরতি নিয়ে। আশা করছি ফিরে এসে আপনাদেরকে সাথে পাবো। ধন্যবাদ আমাদের সাথে থাকবার জন্য। আপনারা দেখছেন প্রশ্নগুলো সহজ, গ্লোবাল টেলিভিশনের নিয়মিত আয়োজন। আজ আমরা কথা বলছি পুলিশ কর্মকর্তাদের উদ্দেশ্যে প্রধান উপদেষ্টার একটি বক্তব্য নিয়ে। আমাদের সাথে অতিথি যে আছেন বিএনপি ভাইস চেয়ারম্যান ডক্টর আসিফুজ্জামান রিপন এবং জ্যেষ্ঠ সাংবাদিক ও রাজনীতি বিশ্লেষক জনাব মাসুদ কামাল। রিপন ভাই, এই পুলিশ বাহিনীকে গত 7 মাসেও সক্রিয় করা গেল না, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে তাদেরকে পুরোপুরি কাজে লাগানো যাচ্ছে না, তাদের উপরে সেই 5ই আগস্টের পরে নানান হামলা এগুলোর কথা বললেন মাসুদ ভাই, কিন্তু গত 7 মাসে তো আমরা এই বাহিনীকে সক্রিয় করার জন্য, উজ্জীবিত করার জন্য, মনোবল বাড়ানোর জন্য বহুবিধ কাজ করতে, কথা বলতে শুনলাম। অনেক যোগ বিয়োগ করা হয়েছে এই বাহিনীতে, নতুন পুরনোর সম্মিলনের পরেও যে অবস্থা আমরা এখন দেখছি, আইনশৃঙ্খলা পরিস্থিতি, সেইটি মোকাবেলায় পুলিশের যে ভূমিকা, এবং সবশেষ প্রধান উপদেষ্টা আজকে যেই ভাষণ তাদের উদ্দেশ্যে দিলেন, এরপরেও কেন পুলিশ তার স্বাভাবিক ভূমিকাটা পালন করতে পারছে না, আইনানুগ ভূমিকা পালন করতে পারছে না? বেআইনি নির্দেশ মানা দরকার নাই, কোনো রাজনৈতিক সরকার বা আওয়ামী লীগ সরকার এখন ক্ষমতা নাই, এই সরকার নির্দলীয়, তাদের অধীনে পুলিশ শতভাগ তার কর্তৃত্ব নিয়ে আইনানুগ ব্যবস্থা নেবে, সেইভাবে জননিরাপত্তা দেবে এবং অন্যান্য আইন প্রয়োগ করবে। সেটি উপস্থিতি এখনও কেন দেখছি না আমরা 7 মাস পরেও?